সো আমার একটা ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট আজকে আপনাদেরকে দেখাবো। একটা প্রজেক্ট পাওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে কিভাবে আগাবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিব। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, আমরা ধরে নিচ্ছি, এবং এটা ধরে নেওয়ার কিছু নাই, দিস ইজ আমার লেজিট একটা ক্লায়েন্ট। সো এই যে দেখেন ওর জিএমবির অ্যাক্সেস আমার কাছে। আপনারা যারা নিজেরা এজেন্সি দিতে চাচ্ছেন বা নিজেদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনাদের জন্য নতুন ডোমেন ক্রিয়েট করে গুগলে র্যাঙ্ক করাটা কিন্তু অনেক বেশি টাফ বর্তমান সময়ে এসে। সো এরকম সিচুয়েশনে আপনারা কিন্তু প্রিমিয়াম এজ ডোমেন কিনতে পারেন, যার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই দ্রুততম সময়ে গুগলে র্যাঙ্ক করতে পারবেন। সো এই প্রিমিয়াম এজ ডোমেন কেনার জন্য একদম ট্রাস্টেড এবং সিকিউর একটা সাইট হচ্ছে mostdomain.com। আপনারা চাইলে mostdomain.com থেকে প্রিমিয়াম এজ ডোমেন পারচেস করতে পারেন। স্ক্রিনে দেওয়া আমার কুপন কোড OYON50 ব্যবহার করলে আপনি কিন্তু $50 বা 10% ডিসকাউন্ট কিন্তু আপনি প্রথম পারচেসে পেয়ে যাবেন। এবং আপনি যদি এই ভিডিও নিচে জাস্ট একটা কমেন্ট করেন লোকাল এসইও, তাহলে এই কুপন কোড সহ এই যে অডিট ফাইলটা দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু আমার অ্যাডমিন আপনার ইনবক্সে পাঠিয়ে দিবে। তাহলে এই অডিট টেমপ্লেট এবং কুপন কোড সবকিছু কিন্তু আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন। সো এই ক্লায়েন্ট আসলে কি করে? এই ক্লায়েন্ট হোম কেয়ার সার্ভিস দেয়। হোম কেয়ার কি? ধরেন যে বয়স্ক মানুষ থাকে না, এই বয়স্ক মানুষদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস সে দেয়। কি ধরনের সার্ভিস সে দেয়? ধরেন কম্পেনিয়নশিপ, হোম মেকিং, পার্সোনাল কেয়ার। আমি যেখানে ভিউ মোড়ে দিই, ভিউ মোড়ে দিলে আমি দেখতে পারবো তার সার্ভিসেস গুলো আছে। পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট, রেসপাইট কেয়ার, মেডিকেশন রিমাইন্ডার, মিল প্রিপারেশন অ্যান্ড নিউট্রিশন সাপোর্ট, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইরান্স, আলহেইমার অ্যান্ড ডিমেনশিয়া কেয়ার, এ ধরনের আরো অনেক ধরনের সার্ভিস সে দেয়। এই ক্লায়েন্ট আমার কাছে আসছে, আইসা বলতেছে ভাই আমি চাচ্ছি কেউ যদি এই যে আমার যে কিওয়ার্ড ফর এক্সাম্পল ডিমেনশিয়া কেয়ার সার্ভিস নিয়ার মি এরকম লিখে যদি কেউ সার্চ করে, আমার বিজনেসটাকে যেন খুঁজে পায়। এখানে একটা পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে যখন আপনি কোনো লোকাল বিজনেসের জন্য কাজ করবেন, লোকাল বিজনেস ফর এক্সাম্পল এটা একটা প্লাম্বার হইতে পারে, এটা একটা ইলেকট্রিশিয়ান হইতে পারে, এইটা একটা ফর এক্সাম্পল আর কি কি হইতে পারে, অনেক কিছু হইতে পারে। লোকাল বিজনেস যারা, এই লোকাল বিজনেসে যখন আপনি কাজ করবেন, একটা জিনিস একদম ব্রেনে ঢুকায় রাখবেন। তো আমার এক এবং একমাত্র গোল শুধুমাত্র শুধুমাত্র গুগল মাই বিজনেস প্রোফাইলকে র্যাঙ্ক করানো, শুধুমাত্র গুগল মাই বিজনেস প্রোফাইলকে র্যাঙ্ক করানো। তাহলে এখন আপনি বলতে পারেন ভাই তাহলে ওয়েবসাইটের কাজ কি? ওয়েবসাইট আপনাকে পেছন থেকে সাপোর্ট দিবে, আপনার গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে র্যাঙ্ক করানোর জন্য পেছন থেকে সাপোর্ট আপনাকে দিবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার প্রথম কাজটা কি হবে? আমার প্রথম কাজটাই হবে আমার গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে অডিট করে ফেলা, আমার গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে অডিট করে ফেলা। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফুল অডিট টেমপ্লেট, যেটা আপনারা পেয়ে যাবেন। এখন আমরা এই অডিটটা করবো কিভাবে? সো আমরা আবার চলে যাই আমাদের ক্লায়েন্টের জিবিপিতে। তো এখান থেকে আমি শেয়ারে ওর জিবিপির লিঙ্কটা কপি করলাম, কপি করে আমরা চলে যাব হচ্ছে এখানে চলে আসলাম। আমরা তো সবাই এই এক্সটেনশনটার নাম জানি, তাই না? জিএমবি এভরিহোয়ার দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি এই অডিটটা করতে পারবো। সো আমি এখান থেকে যদি বেসিকে দিই, বেসিকে দিলে আমি আমার জিবিপির যে বেসিক অডিটটা, সেই বেসিক অডিটটা আমি এখান থেকে দেখতে পারবো। এই যে বেসিক অডিটটা চলে আসছে। ওকে, এবার আমি এখান থেকে এই যে ওয়েবসাইটে যদি ক্লিক করি, এই ওয়েবসাইটে ক্লিক করলে এই বেসিক অডিট চলে আসে। বেসিক অডিট আমি অল দ্য ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি, সার্ভিসেস গুলো কোনো সার্ভিসেস নাই, ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি আর সার্ভিস দেখতে পাচ্ছি। ওকে, আর এখান থেকে আমি ন্যাপ কনসিস্টেন্সি থেকে শুরু করে সবকিছু দেখতে পারবো। আমার নেম জিএমবি তে অ্যাঙ্করস হোম কেয়ার এলএলসি, ওয়েবসাইটেও সেম ম্যাচ। অ্যাড্রেস জিএমবি তে এটা, ওয়েবসাইটেও এটা ম্যাচ। ফোন নাম্বার এটা ম্যাচ। প্লাস আমার আদার্স অনেক কিছুই, আমার ওপেনিং আওয়ার্স সবকিছু আমার আছে কিনা, আমার সবকিছু আমি এটার মাধ্যমে একদম ইজিলি দেখতে পারবো। আচ্ছা, এখন আমি অডিটটা আসলে করবো কিভাবে, বা অডিট করার পর আমার কাজটা কি হবে? সো আমি সুন্দর করে যেটা করব সেটা হচ্ছে আমি এই যে আমার অডিট টেমপ্লেটটা আছে, এই অডিট টেমপ্লেটটা ইউজ করে আমি এটাকে অডিট করব। ওকে, সো বিজনেস নেম ইন জিবিপি, সো বিজনেস নেম ইন জিবিপি এটা কিন্তু আমার একদম সেম, তাই না? সেম অ্যাড্রেস, সেম ফোন নাম্বার, সেম। তাহলে এই পার্টগুলো আমার আসলে দরকার নেই। নেম, অ্যাড্রেস এগুলো আমার কনসিস্টেন্স আছে, তাই এগুলো আমার দরকার নাই। আমি সুন্দর করে এগুলা এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এগুলো আমার দরকার নেই। আমি এই অডিট ফাইলটা ক্লায়েন্টকে পাঠাবো, সো ওইগুলো আমার দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। মনে রাখতে হবে জিবিপিতে টোটাল 7টা সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায়। সো লেটস সি আমাদের ক্লায়েন্টের এখানে কয়টা সোশ্যাল মিডিয়া এমবেড করা আছে। সো আমরা এখানে যদি একটু ড্রপ ডাউন করলে এখানে দেখতে পারবো শুধুমাত্র মেবি ফেসবুক আর ইনস্টাগ্রামটা আছে। তারপর আমরা একটা ক্রস চেক করে নেই। আমরা এখান থেকে এডিট প্রোফাইলে যাই, যদি এডিট প্রোফাইলে যাওয়ার পর আমরা সুন্দর করে এইখানে গিয়ে দেখতে পারবো এই যে
শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রামটা আছে, আর বাকিগুলা নাই। তাহলে আমার ক্লায়েন্টের কাছ থেকে কি কি লাগবে? আমার ক্লায়েন্টের কাছ থেকে আরো অনেক কিছু লাগবে। সো আমি তাহলে এগুলাকে এখানে অ্যাড করে দেবো। তো আমার কি কি লাগবে? আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আছে, তাহলে আমার কি নাই? টুইটার নাই, আমার টুইটার নাই, আমার লিঙ্কডইন নাই, আমার ইউটিউব নাই, আর আমার টিকটক নাই। ইনস্টাগ্রাম আছে, টিকটক নাই, পিন্টারেস্ট আছে। হ্যাঁ, পিন্টারেস্ট। তার মানে আমার এই 6টা প্রোফাইল লাগবে, 5টা প্রোফাইল ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। ওকে, ঠিক আছে, এগুলার আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপকামিং স্পেশাল আওয়ার্স। ক্লায়েন্টের কাছ থেকে আমার আপকামিং স্পেশাল আওয়ার্স গুলা জেনে নিতে হবে। এটা আমার আরেকটা ক্লায়েন্টের ছিল, ওই ক্লায়েন্টের আমি এই ডক ফাইলটা পাঠাইছিলাম, তো সেখানে সে দিয়ে দিছে। তো আমরা সুন্দর করে কি করলাম, এই যে নিয়ে নিলাম, আপকামিং স্পেশাল আওয়ার সম্পর্কে জানবো। এখন রেকমেন্ডেড প্রাইমারি ক্যাটাগরি কি, এটা আমরা জানি না। রেকমেন্ডেড এডিশনাল ক্যাটাগরি কি, এটাও আমরা জানি না। রেকমেন্ডেড সার্ভিস এরিয়া কি, এগুলো আমরা জানি না। এখন এই জিনিসগুলো দেখবো। ম্যাপ এডেড ইন ল্যান্ডিং পেজ, এটা দেখতে হবে ম্যাপটা ল্যান্ডিং পেজে অ্যাড করা আছে কিনা। হোমে যাব, হোমে যাওয়ার পর আমরা দেখবো আমাদের ল্যান্ডিং পেজটা একদম নিচের দিকে আছে কিনা, মানে ম্যাপটা এমবেড করা আছে কিনা জিবিবিতে। ইয়েস, ম্যাপটা জিবিবিতে এমবেড করা আছে। ট্রাই করবেন প্রত্যেকটা সার্ভিস পেজে যেন এই ম্যাপটা এমবেড করা থাকে। সো ম্যাপ এমবেড করা আছে, ল্যান্ডিং পেজে ম্যাপ এমবেড করা আছে। সো উই ডোন্ট নিড দিস, এটা ক্লায়েন্টের কাছে পাঠানোর দরকার নাই। ওকে, আচ্ছা, টোটাল জিবিবি পোস্ট, জিবিবিতে টোটাল কয়টা পোস্ট আছে? আমার ওই ক্লায়েন্টের ছিল 19টা পোস্ট ইন 4 ইয়ার্স। ওর দেখি কয়টা পোস্ট আছে। আমরা এখান থেকে পোস্ট সেকশনে যাব, পোস্ট সেকশনে গেলে আমরা দেখতে পারবো কয়টা পোস্ট আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পোস্ট আছে ইন লাস্ট 2 মান্থস। ওকে, সো উই উইল রাইট দিস ইন লাস্ট 2 মান্থস অনলি। লাস্ট মান্থ 4টা। সো অনলি 4 পোস্ট ইমেজেস। মনে রাখতে হবে একটা জিবিবিতে মিনিমাম 50টা ইমেজ আপনাকে দিতে হবে প্রথম 1 মাসে, মিনিমাম 50টা ইমেজ মিনিমাম। ওকে, ওকে ফাইন। সো ইয়েস, এবং এই ইমেজগুলা কি হবে বলে দিই। এই ইমেজগুলো হবে একদম রিয়াল ইমেজ, কোনো ক্যানভা এডিটেড না, কোনো স্টক ইমেজ না, গুগল থেকে ডাউনলোড করা কোনো ইমেজ না। ক্লায়েন্ট যে সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিসের রিয়েল ইমেজ অ্যাড করতে হবে। ওকে, বিফোর আফটার ইমেজেস, সার্ভিস প্রোভাইড করার ইমেজেস, স্টাফদের ইমেজেস, ইন্টেরিয়রের ইমেজ, এক্সটেরিয়রের ইমেজ, এইসব ইমেজ দিতে হবে। আমরা এখান থেকে যদি ফটোসে যাই, ফটোসে গেলে আমরা দেখতে পারবো কয়টা ছবি আছে। আমাদের কাভার ফটো নাই, লোগো নাই। আচ্ছা, এখান থেকে আমরা এই যে ফটোস দেখতে পারবো। কই থেকে আমরা ফটোস দেখতে পারবো? এখান থেকে। এই যে আমরা এখান থেকে যদি যাই, এইখানে গেলে আমরা এই যে এখান থেকে আমরা অলে ক্লিক করব। অলে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে কয়েকটা ছবি আছে, 4-5টা ছবি আছে। সো উই নিড মোর ফটোস। ওকে, সো ইয়েস, টোটাল 4 images in GBP. We need 50+ photos and videos as well. ওকে, আপনাদেরকে যদি আমি বলি যে এই বিজনেসের জন্য প্রাইমারি কিওয়ার্ড এবং প্রাইমারি ক্যাটাগরি এবং অ্যাডিশনাল ক্যাটাগরি চুজ করতে আপনারা কি পারবেন? ক্লাস তো দেখছেন, পারবেন? ধরেন এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, এমআর হোম ইমপ্রুভমেন্ট। বুঝছেন? মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এটা যদি আমার ক্লায়েন্ট হয়, আমার ক্লায়েন্ট কি সার্ভিস দেয়? আমার ক্লায়েন্ট সার্ভিস দেয়, এখানে মাউসটা হোভার করি, আমি দেখতে পারবো আমার ক্লায়েন্ট সার্ভিস দেয় বাথরুম রিনোভেশন, কিচেন রিনোভেশন, বেসমেন্ট রিনোভেশন, ফ্লোর রিফিনিশিং, কন্ডো রিনোভেশন এন্ড জেনারেল কন্ট্রাক্টর। যারা বলতেছে ভাই আমি পারি কিভাবে প্রাইমারি ক্যাটাগরি এন্ড সেকেন্ডারি ক্যাটাগরি বের করতে হয়, এটা আমরা পারি, তারা বলতেছে কি ভাই আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে বাথরুম রিনোভেশন, ফর এক্সাম্পল ও কোন এলাকায় আছে বাথরুম রিনোভেশন, এই যে মিসিসওয়াগা, মেবি, হ্যাঁ ইয়েস, আমি সার্চ করছি কি বাথরুম রিনোভেশন ইন মিসিসওয়াগা। যারা টপ পজিশনে আসতেছে তাদের প্রাইমারি ক্যাটাগরি গুলো কি? বাথরুম রিমডেলার, কিচেন রিমডেলার, কিচেন রিমডেলার, জেনারেল কন্ট্রাক্টর, বাথরুম রিমডেলার। ফাইন, এরপরে আমার সার্ভিসটা হচ্ছে কিচেন রিনোভেশন। আমি এখানে সার্চ করলাম কিচেন রিনোভেশন ইন মিসিসওয়াগা, সার্চ করলাম। সার্চ করার পর আমি এখন দেখবো যারা টপ পজিশনে আছে, অর্গানিক মানে স্পন্সর্ড না, অর্গানিক, ওর প্রাইমারি ক্যাটাগরি কি? বাথরুম রিমডেলার। ওর প্রাইমারি ক্যাটাগরি কি? কিচেন রিমডেলার। ওর প্রাইমারি ক্যাটাগরি কি? কিচেন রিমডেলার। ফাইন, এরপরে ধরেন আমি গেলাম বেসমেন্ট রিনোভেশন। ওকে ফাইন, আমি এখানে সার্চ করে লিখলাম বেসমেন্ট রিনোভেশন ইন মিসিসওয়াগা। এখন আমি দেখবো আমার যারা টপ পজিশনে আছে তাদের প্রাইমারি ক্যাটাগরি গুলো কি আসে। জেনারেল কন্ট্রাক্টর, বাথরুম রিমডেলার, কনস্ট্রাকশন কোম্পানি, জেনারেল কন্ট্রাক্টর, জেনারেল কন্ট্রাক্টর। ফাইন, এরপরে আমি চলে যাব ফ্লোর রিফিনিশিং। এখানে লিখলাম ফ্লোর রিফিনিশিং ইন মিসিসওয়াগা, এটা লিখে সার্চ করলাম। এখন আমার যারা টপ আছে তাদের প্রাইমারি ক্যাটাগরি কি? ফ্লোরিং কন্ট্রাক্টর, ফ্লোরিং স্টোর,
ফ্লোর রিফিনিশিং সার্ভিস, জেনারেল কন্ট্রাক্টর, ফ্লোরিং কন্ট্রাক্টর, ফ্লোরিং স্টোর, ফ্লোরিং রিফিনিশিং সার্ভিস, ফ্লোরিং রিফিনিশিং সার্ভিস, কিচেন রিমডেলার। আমরা পরেরটায় যাই, কন্ডো রিনোভেশন। আমরা এখানে লিখলাম কন্ডো রিনোভেশন ইন মিশিসিওয়াগা, এইটা লিখে সার্চ করলাম। এখন আমরা দেখবো কারা টপ পজিশন আছে। যারা টপ পজিশন আছে তাদের প্রাইমারি ক্যাটাগরি গুলো কি? কনস্ট্রাকশন কোম্পানি, জেনারেল কন্ট্রাক্টর, জেনারেল কন্ট্রাক্টর, জেনারেল কন্ট্রাক্টর, জেনারেল কন্ট্রাক্টর, জেনারেল কন্ট্রাক্টর, কনস্ট্রাকশন কোম্পানি, জেনারেল কন্ট্রাক্টর। দেন এগেন জেনারেল কন্ট্রাক্টর লিখে সার্চ করবো, জেনারেল কন্ট্রাক্টর ইন মিশিসিওয়াগা, এটা লিখে সার্চ করবো। ওকে, সো লেটস চেক জেনারেল কন্ট্রাক্টর, জেনারেল কন্ট্রাক্টর, জেনারেল কন্ট্রাক্টর, জেনারেল কন্ট্রাক্টর, জেনারেল কন্ট্রাক্টর, জেনারেল কন্ট্রাক্টর। প্রবলেম যেটা ফেস করছি, আমি ওর জন্য প্রাইমারি ক্যাটাগরি সিলেক্ট করতে পারতেছি না, কোনোভাবে পারতেছি না, বুঝতেছি না যে প্রাইমারি ক্যাটাগরি কোনটা হবে। কেন? এটা কেন ইম্পর্টেন্ট? ইফ ইউ গো থ্রু উইথ মাই প্রিভিয়াস ক্লাসেস দ্যাট হ্যাজ বিন অলরেডি পাবলিশড ইন ইউটিউব, যদি আপনি সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে থাকেন, দেন আপনি জানেন একটা গুগল মাই বিজনেস প্রোফাইল র্যাঙ্ক করার পেছনে সবচেয়ে বড় যেই র্যাঙ্কিং ফ্যাক্টর সেটা হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি। এই ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা যে প্রবলেমে ফেস করছি, সেই প্রবলেমটা হচ্ছে আমরা যদি বাথরুম রেনোভেশনকে প্রাইমারি ক্যাটাগরি দেই, তাহলে অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেগুলোর জন্য আমরা র্যাঙ্ক করতে পারবো না। আমরা যদি কিচেন রেনোভেশনকে প্রাইমারি ক্যাটাগরি দেই, মানে কিচেন রিমডেলারকে, তাহলে আমরা এই জেনারেল কন্ট্রাক্টরের জন্য কি কোনো কিচেন রেনোভেটর র্যাঙ্ক করছে? প্রাইমারি ক্যাটাগরি করে নাই। আবার ধরেন জেনারেল কন্ট্রাক্টরের জন্য কি কোনো বাথরুম রেনোভেশন র্যাঙ্ক করছে? করে নাই। তার মানে প্রাইমারি ক্যাটাগরি মিসম্যাচ হইলে আমার ওই জিবিপিটা র্যাঙ্ক করতেছে না। তার মানে আমি যদি ওরে ধরতে যাই, আমার বাকি 5 জনকে ছেড়ে দিতে হবে, আবার ওরে ধরতে গেলে আমার বাকি 5 জনকে ছেড়ে দিতে হচ্ছে, তাই না? বুঝতে পারছেন কি পুরো প্রবলেমটা? আগে প্রবলেম বুঝেন, তারপর সলিউশন। আপনারা প্রবলেমই বুঝেন না। এই ক্ষেত্রে আমার আসলে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় যেটা আমরা বের করছি সেটা হচ্ছে সলিউশনটা, যে আমরা একটা অল্টারনেটিভ সলিউশন বের করছি। ধরেন আপনার কাছে 10 টাকা আছে, 10 টাকা আছে, আপনার 5 জনকে 10 টাকা ভাগ করে দিতে হবে। আপনি কি করবেন? 2 টাকা করে দেব। 2 টাকা করে ভাগ করে দিবেন। আমরা এক্স্যাক্টলি সেম স্ট্র্যাটেজিটা ফলো করছি। অর্থাৎ আমরা দেখছি বছরের কোন সময়ে কাদের কোন সার্ভিসটা বেশি লাগে। যেমন শীতের দিনে কেউ বাথরুম রিনোভেশন করে না, সো শীত যে সিজনটা, ওই সিজনে আমাদের প্রাইমারি ক্যাটাগরি বাথরুম হবে না, আমাদের প্রাইমারি ক্যাটাগরি হবে জেনারেল কন্ট্রাক্টর। শীতের সিজনে জেনারেল কন্ট্রাক্টর। আবার যখন শীত চলে যাবে, যখন মানে গরমের দিন আসবে, তখন মানুষ কি করে? বাথরুম টাথরুম গুলো ঠিক করে। অর্থাৎ বছরে 12টা মাসকে আমরা ভাগ করছি ক্লায়েন্টের ডিসকাস করে, যে ভাই তোমার কোন বছরে কোন সময়টাতে তোমার কোন সার্ভিসটা বেশি মানুষ দরকার হয়, দেন ওই অনুযায়ী আমরা প্রাইমারি ক্যাটাগরি গুলোকে ভাগ করছি। বুঝতে পারছেন এবার? তো এই জিনিসগুলা আপনার ব্রেনে তখনই আসবে যখন আপনার ফাউন্ডেশনটা স্ট্রং হবে, যখন আপনার নলেজটা স্ট্রং হবে, যখন আপনি বিজনেসটা মানে একটা, যখন বলি না যে একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, আপনারা তো আগে হামলায় পড়েন যে এর এসইও টাইটেল ঠিক আছে কিনা। সো দিস ইজ নট ইউর টাস্ক। ইউর টাস্ক ইজ টু ফার্স্ট টু আইডেন্টিফাই হোয়াট ইজ ইউর ক্লায়েন্টস বিজনেস। আপনার ক্লায়েন্ট কি করে, তার অডিয়েন্স কারা, তাদের অডিয়েন্সের কখন কোন সার্ভিসটা লাগবে এটা বুঝতে পারা। তাহলে এই যে ভাইগুলা বলতেছিল, ভাই আমি পারি প্রাইমারি ক্যাটাগরি সিলেক্ট কিভাবে করতে হয়, অ্যাডিশনাল ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করতে হয়, এটা ভুল, তারা জানে না। তাহলে এখন যদি আপনাদেরকে সেম ভাবে প্রশ্ন করি যে আমার এই ক্লায়েন্টের জন্য প্রাইমারি ক্যাটাগরি এন্ড অ্যাডিশনাল ক্যাটাগরি কি হবে, আপনারা কি বের করতে পারবেন? এই যে এআই যে এত ভয় পান, এআই এত ভয় পারলে হবে না, এআই কি তাকে পারফেক্টলি ইউজ করতে হবে। সো লেটস উই ইউজ এআই টু ফাইন্ড আউট বেস্ট প্রাইমারি ক্যাটাগরি এন্ড বেস্ট অ্যাডিশনাল ক্যাটাগরি। সো আমরা যেটা করব, আমরা জেমিনাইতে চলে যাব। আমি জেমিনাই ইউজ করতেছি, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। ওকে, সো আমি ওকে বলবো, হাই দিস ইজ মাই ক্লায়েন্ট বিজনেস। নাম কি? আপনাদেরকে পুরো একটা লাইভ প্রজেক্ট দেখা দিলাম, পুরো একটা লাইভ প্রজেক্ট। যাদের কাছ থেকে এসইও কোর্স করছিলেন, লোকাল এসইও কোর্স করছিলেন, টাকা ফেরত চান। ওকে, সো আমরা দিলাম। সো হিয়ার ইজ মাই ম্যাপ ইউআরএল। আমি ওরে ম্যাপ ইউআরএলটা ধরাই দিব, ম্যাপ ইউআরএল ধরাই দিব, ওয়েবসাইট ইউআরএল দিলাম। ওকে, আমি সবকিছু দিলাম। আমার এখন আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে বিজনেস অ্যাড্রেস। আমি একটু শর্টকাটে দেখাবো, কারণ আমি এটা একটু সময় নিয়ে রিসার্চ করি, বাট আপনাদেরকে আমি জাস্ট ধরাই দিচ্ছি কি কি ইনফরমেশন দিবেন। দেখেন, বিজনেস অ্যাড্রেস দিলাম, এটা আমি ওকে দিলাম। এখন দেখেন, খুব মনোযোগী দেখেন আমরা কি করলাম। আমরা তাকে ম্যাপ ইউআরএল দিলাম, ওয়েবসাইটের ইউআরএল দিলাম, এন্ড দেন তাকে আমি বিজনেসের লোকেশন দিলাম। এখন আমি ওরে বলবো যে আই উইল শেয়ার হোম পেজ এন্ড ইচ সার্ভিস পেজ
name and content. You need to give me idea of what should be the primary category and additional category. Okay, আমি আসলে এটা ইউজ করি না, আমি মেইনলি আসলে পারপ্লেক্সিটি ইউজ করি, এই জন্য তাই এমন লাগতেছে। ওই সমস্যা নাই, যেহেতু জেমিনি দেখাই দিচ্ছি, জেমিনিতে দেখাই। সো কপি করি, হ্যাঁ, লেটস অডিট অ্যানাদার জিপিপি। ওকে, আমি এটা বুঝাই দিব, প্যারা নেই, আগে ভালো মতো আমি যা যা করি আগে দেখেন। ওকে, দেখেন। সো আমি ওটা দিলাম, এরপর আমি যেটা করবো, আমি একটা এই যে ওর ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি ওয়েবসাইটটাকে এখানে নিয়ে আসার পর দেখেন ও আমাকে মোটামুটি একটা দিছে। মানে ওরে আমার আসলে মানে আগে থেকে ওরা ট্রেন করা, যে ভাই তোমাকে আমি ওয়েবসাইটের ইউআরএল দিব, তোমাকে আমি ম্যাপের ইউআরএল দিব, তোমাকে বিজনেস লোকেশন দিব, তারপর ওয়েবসাইটের কন্টেন্ট দিব, তুমি আমারে কি করবা, আমারে প্রাইমারি ক্যাটাগরি দিবা, আর অ্যাডিশনাল ক্যাটাগরি আমাকে দিবা, সার্ভিস লিস্ট গুলো আমাকে দিবা। ঠিক আছে, দেখেন ও কিন্তু মোটামুটি দেখেন জিবিপির চেয়ে ভালো রেজাল্ট দিছে, কিন্তু মানে ইয়ের চেয়ে, জেমিনির চেয়ে। আচ্ছা, ওকে, এখন ওরা আমি বলবো স্টপ। ওকে, লেট মি শেয়ার অল দ্য পেজেস কন্টেন্ট ফার্স্ট, দেন ইউ উইল সাজেস্ট মি অনলি দ্য লিস্ট অফ ক্যাটাগরিজ। ওরা আমি কি বললাম, যে ভাই আমি আগে তোমাকে সব কন্টেন্ট দেই, তারপরে তুমি আমাকে ক্যাটাগরি সাজেস্ট করবা। আচ্ছা, হোম পেজের ইউআরএলটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি এই হোম পেজের সমস্ত টেক্সটটাকে আমি নিব। ঠিক আছে, সব টেক্সট আমি এখান থেকে নিব। ওকে, এই যে আমি সব টেক্সটটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, হোম পেজের যা টেক্সট আছে আমি নিলাম। ও কিন্তু মোটামুটি একটা প্রাইমারি ক্যাটাগরি দিয়ে রাখছে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম যে হোম পেজের এটা, আর হোম পেজের কন্টেন্টটা দিয়ে দিলাম। ওকে, এই যে দিলাম হোম পেজ। এরপরে আমার আরো যে সার্ভিস পেজগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব, এখন আমি যেটা করি সেটা হচ্ছে, ধরেন আমি এখান থেকে ভিউ ক্লিক হেয়ারে ক্লিক করলে আমি সবগুলা সার্ভিস পেজ দেখতে পারবো, সবগুলো সার্ভিস পেজ। আমি যেটা করি, আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা সার্ভিস পেজ ওপেন করি, আমি ওপেন করি। ঠিক আছে, এই যে, এবং প্রত্যেকটা সার্ভিস পেজের কন্টেন্ট আমি দেই। যেহেতু আমাদের হাতে সময় কম, তাই আমি সবগুলো ওপেন করলাম না, আর সবগুলো কন্টেন্টও দিলাম না, আমি জাস্ট ওকে বলে দেই যে এই সার্ভিসগুলো আমার আছে। ওকে, তাহলে এগুলো বলে দিলাম, এই সার্ভিসগুলো আমি দেই। পয়েন্টটা কি বুঝতে পারছেন? আমার কাজের ফ্লোটা ধরতে পারছেন? কি করি, হোম পেজ দেই এবং প্রত্যেকটা সার্ভিস পেজের কন্টেন্ট দেই। যেহেতু আমাদের হাতে সময় কম, সার্ভিস পেজের কন্টেন্টটা দিলাম না, শুধুমাত্র সার্ভিস পেজের নামগুলো দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। সো আমরা এখানে দিলাম যে আদার সার্ভিসেস দে প্রোভাইড। এইখানে একটা ছোট্ট নোক্তা আছে। নোক্তাটা কি? নোক্তাটা হচ্ছে এই যে আমার ক্লায়েন্ট এখানে টোটাল 11টা সার্ভিস অ্যাড করে রাখছে, নোক্তাটা হচ্ছে আপনি এই অডিটটা শুরু করার আগে যখন ক্লায়েন্টের সাথে মিটিং করবেন, মানে অনবোর্ডিং মিটিংটা, তখন তাকে জিজ্ঞেস করবেন যে ভাই তুমি এই যে 11টা সার্ভিস দিচ্ছ, এর বাইরে কি আরো কোনো সার্ভিস আছে যেগুলো তুমি অ্যাড করতে পারো? বুঝতে পারছেন কেন বলবেন? অনেক সময় আপনি দেখবেন আপনার একটা ক্লায়েন্ট হয়তো 4টা সার্ভিস অ্যাড করে রাখছে, হয়তো 5টা সার্ভিস অ্যাড করে রাখছে, বাট আপনার কাজ হবে ওরে খুঁচায় ও আর কি সার্ভিস দেয় সেগুলো বের করে ফেলা। কিরকম? যেমন ধরেন আমরা ফর এক্সাম্পল এই ক্লায়েন্টেরটা চিন্তা করতে পারি। এই ক্লায়েন্ট, আমরা যদি এই প্র্যাকটিস এরিয়াস এখানে মাউসটাকে হোভার করি, তাহলে আমরা দেখতে পারবো সে তার যে কোর সার্ভিস, তার 6টা কোর সার্ভিস, পার্সোনাল ইনজুরি, অটো অ্যাক্সিডেন্ট, ওয়ার্কার্স কম্পেনসেশন, এমপ্লয়মেন্ট ল, সিভিল রাইটস ল, মিউনিসিপাল কোড ডিফেন্স। এখন এই জিনিসগুলোকে আরো বেশি ন্যারো ডাউন করা হয়েছে। কিভাবে ন্যারো ডাউন করা হয়েছে? পার্সোনাল ইনজুরিটাকে আমরা ন্যারো ডাউন করছি কিভাবে? স্লিপ অ্যান্ড ফল, সেক্সুয়াল অ্যাবিউস, মেডিকেল ম্যালপ্র্যাকটিস, হোটেল অ্যান্ড ক্যাসিনো অ্যাক্সিডেন্ট, ডগ বাইট ইনজুরিজ, নার্সিং হোম অ্যাবিউস, প্রোডাক্ট লায়াবিলিটি, স্পাইনাল কর্ড ইনজুরিজ, রংফুল ডেথ। এন্ড দেন এগেইন আমি যদি ভিউ ওয়ালে ক্লিক করলে আমি দেখতে পারবো এখানে আরো অলমোস্ট অনেকগুলো সার্ভিস আছে। টোটাল 1 2 3 4 16টা সার্ভিস আছে। এখন আপনি খুব সিম্পলি চিন্তা করেন, কেউ একজন সার্চ করছে ফর এক্সাম্পল ডগ বাইট ইনজুরিজ লিখে, আপনার যে কম্পিটিটর তার পেজ আছে পার্সোনাল ইনজুরি লয়ার, এটা নিয়ে পেজ, আর আপনার ডগ বাইট ইনজুরিজ এটা নিয়ে ডেডিকেটেড পেজ আছে। তাহলে গুগল কাকে বেশি প্রায়োরিটি দিবে? বলেন। আমাকে। রাইট। আপনার এই ক্লায়েন্ট, সে তো লয়ার, সে কি এগুলো জানে? সে তো আপনাকে বলবে দেখো আমি পার্সোনাল ইনজুরি সার্ভিস দেই, পার্সোনাল ইনজুরি লয়ার, আমি অটো অ্যাক্সিডেন্টটা দেখি, আমি ওয়ার্কার কম্পেনসেশনটা দেখি, আমি এমপ্লয়মেন্ট লটা দেখি, আমি সিভিল রাইট লটা দেখি, আর মিউনিসিপাল কোড ডিফেন্স দেখি। এরকম 5টা আপনাকে বলবে। And your job is to expand the services like this way. অটো অ্যাক্সিডেন্টে দেখেন, অটোরে আমরা ভাগ করছি কিভাবে?
কার অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, বাইসাইকেল অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বলেন তো গুগল কাকে বেশি প্রায়োরিটি দিবে? যে শুধুমাত্র অটো অ্যাক্সিডেন্ট লয়ার ইন পেনসিলভেনিয়া এটা নিয়ে পেজ ক্রিয়েট করছে, আর একজন ট্রাক অ্যাক্সিডেন্ট লয়ার ইন পেনসিলভেনিয়া লিখে পেজ ক্রিয়েট করছে, এবং কেউ একজন সার্চ করলো ট্রাক অ্যাক্সিডেন্ট লয়ার মি, কাকে গুগল বেশি প্রায়োরিটি দিবে? সো এইটা হবে আপনার জব, যে প্রথমে এই সার্ভিসগুলা ঠিক করে ফেলা। দেন আমরা ধরেন ক্লায়েন্টের সাথে কথা বলে, ধরেন এখানে হয়তো 11টা আছে, আমরা হয়তো সেটাকে ধরেন একটু বাড়াইলাম, 15টা করে ফেললাম, 20টা করে ফেললাম। এটা ক্লায়েন্টের সাথে আপনার কথা বলে করতে হবে। আমাদের সার্ভিস গুলা রেডি, আমরা ধরেন 15টা সার্ভিস হতে পারে, 20টা সার্ভিস হতে পারে, হোয়াটএভার ইট ক্যান বি, ওকে ফাইন। দেন আদার সার্ভিস দে প্রোভাইড। আচ্ছা, এইবার দেখেন আমার ক্লায়েন্ট বলতেছে, মানে ও বলতেছে যে ঠিক আছে, প্রাইমারি ক্যাটাগরি হবে হোম কেয়ার এজেন্সি, তারপরে সেকেন্ডারি ক্যাটাগরি হবে এল্ডার কেয়ার সার্ভিস, হোম হেল্প সার্ভিস এজেন্সি, পার্সোনাল কেয়ার সার্ভিস। আই উড নট অ্যাড হোম হেলথ কেয়ার সার্ভিস ইমপ্লাইজ স্কিলড নার্স অ্যান্ড মেডিকেল, মানে এটা অ্যাড করা যাবে না, কারণ এটা আসলে স্কিলড নার্স অ্যান্ড মেডিকেল। আমাদের ক্লায়েন্ট নার্স অ্যান্ড মেডিকেল না। Any dementia or Alzheimer clinic or medical center categories, your dementia care is non-medical in home support. Okay, fine. আচ্ছা, সো আমাকে ও মোটামুটি দিছে একটা আর তিনটা সেকেন্ডারি ক্যাটাগরিজ দিচ্ছে। আচ্ছা, এবার আমি ওকে বলবো যে ও এজেন্সি বলতেছে, সো আমি এখন ক্লায়েন্টে বলবো, ওরে বলবো যে মাই ক্লায়েন্ট ইজ ওয়ান পারসন, লাইক she has no employee, so will it be a good decision to put primary category home care agency? দেখি বললাম, দেখি কি বলে। এবার বললাম যে ভাই দেখো আমার ক্লায়েন্টের তো আর কোনো এমপ্লয়ি নাই, ও একাই সার্ভিস দেয়। আচ্ছা, ওকে বলছে yes, it's still fine and usually best for home care agency as primary even if she is a solo provider. ওকে, আচ্ছা, এখানে বললো প্রাইমারি হোম কেয়ার এজেন্সি। এখন ওর কথা আমি ব্লাইন্ডলি বিলিভ করবো না, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কপি করে আমি এখানে চলে গিয়ে প্রোফাইলে যাব। আচ্ছা, এখানে আমি দেখবো যে আমার প্রাইমারি ক্যাটাগরি কোনটা আছে, হোম হেলথ কেয়ার সার্ভিস, এটা দেওয়া আছে। তারপরে হচ্ছে আমার এগুলা দেওয়া আছে কিছু, তো আমি এগুলা সুন্দর করে কপি করবো। এখান থেকে কপি করতে না পারলে আমি এই যে এখানে চলে যাব, কারণ প্রত্যেকটা জিবিপিতে আপনি দেখবেন ক্লায়েন্ট আগে থেকে কিছু না কিছু প্রাইমারি ক্যাটাগরি, অ্যাডিশনাল ক্যাটাগরি অ্যাড করে রাখছে। সো আমি এখান থেকে এটা কপি করবো, কপি করে আমি সুন্দর করে এখানে যাব, যা বলবো মাই ক্লায়েন্ট, মানে আমি ক্রস চেক করতেছি আর কি, মানে ও যা বলতেছে ব্লাইন্ডলি মেনে নিতেছি না, ওর সাথে ডিবেট করতেছি, আর্গুই করতেছি। মাই ক্লায়েন্ট অলরেডি অ্যাডেড দিস সার্ভিসেস ইন দ্য জিবিপি, সরি সার্ভিসেস বলতেছি, categories in the GBP. So which one is primary category, কোনটা home health care service, and additional category কোনটা, এগুলা। Okay, don't just blindly follow or disapprove this. Do your own research and find the best categories for my client. দিলাম, দেখেন এবারও কি করে। মনে রাখতে হবে এআই কে আপনি একবারে যে অ্যান্সারটা দিবে ওটা যদি নিয়ে নেন আপনি বিপদে পড়ে যাবেন। দেখেন বলছে শর্ট অ্যান্সার, উই শুড চেঞ্জ দ্য প্রাইমারি ক্যাটাগরি অ্যান্ড ট্রিম সেকেন্ডারিজ, কারেন্ট সেট লার্নস মেডিকেল অ্যান্ড অফ টপিক ফর আ সোলো নন মেডিকেল হোম কেয়ার গিভার। এখানে কিন্তু এই টার্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখনই আপনারা কোনো মেডিকেল নিশের ক্লায়েন্ট পাবেন, এই ধরনের ক্লায়েন্ট, আপনি ক্লায়েন্টকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে ওয়েদার শি অর হি ইজ আ মেডিকেল পারসন অর নন মেডিকেল পারসন। আমাদের এই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট কিন্তু নন মেডিকেল পারসন, অর্থাৎ সে কোনো নার্স না, সে কোনো স্কিলড বা সার্টিফাইড কিছু না, সে ধরেন লাইক একজন বয়স্ক মানুষ, তার একজন হেল্পিং হ্যান্ড লাগবে, এরকম হেল্পিং হ্যান্ড, তার ঘর বাড়ি গুছাই দেওয়া, তার চুল টুল আশ্রয় দেওয়া, ওষুধ ঠিক মতো মনে করাই দেওয়া, তার এই যে তার পাশে থাকা, তারপরে যে মেডিকেশন রিমাইন্ডার, মানে কোন টাইমে কোন ওষুধ খাবে এগুলো মনে করাই দেওয়া, মিল প্রিপারেশন, তার খাবারটা আবার আগায় দেওয়া, খাবারটা আবার রেডি করে দেওয়া, তারপর ট্রান্সপোর্টেশন, ধরেন সে ট্রিটমেন্ট করাইতে যাবে, সে কোথাও ঘুরতে যাবে, তার হুইল চেয়ার নিয়ে করে দেওয়া, এই সার্ভিসটা দেয়। মানে এগুলো কিন্তু নন মেডিকেল। সো এই টার্মগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কোনটা নন মেডিকেল আর কোনটা মেডিকেল। আচ্ছা, এখন দেখেন বলতেছে হোয়াটস রং উইথ দ্য কারেন্ট ক্যাটাগরিজ। কারেন্ট ক্যাটাগরিতে রংটা কি? হোম হেলথ কেয়ার সার্ভিস, ওকে, ইমপ্লাইজ লাইসেন্সড স্কিলড মেডিকেল সার্ভিস, নার্সিং, পিটি। এটা গুগলস ওন গাইডেন্স, গুগলে কিছু গাইডেন্স আছে, ঠিক আছে, এটা বললো আমাকে। ভিজিবিলিটিটা কেন টিপিক্যালি ইউজ ফর এজেন্সি প্রোভাইডিং ব্রড ভিজিবিলিটি অ্যাডভোকেসি, এটা হবে না। হাউস সিটার সাজেস্ট লুকিং আফটার দ্য হাউস এন্ড সামওয়ান পেটস হোয়াইল দ্য রেসিডেন্ট ইজ অ্যাওয়ে। মানে কি? মানে হাউস সিটার কাদেরকে বোঝায়? হাউস সিটার তাদেরকে বোঝায় যারা ধরেন আপনার একটা কুকুর বিড়াল আছে, আপনি দেশের বাইরে ঘুরতে যাবেন, তো কুকুর বিড়াল ওদের কাছে দিয়ে যাবেন, তো এরকম বুঝাইতেছে। আর এজ কেয়ার ইন গুগল লিস্ট ইজ মোর অ্যালাইন্ড উইথ ফ্যাসিলিটেশন সার্ভিসেস ইন সাম রিজনস ক্লোজার টু নার্সিং হোম রেসিডেন্সিয়াল এজ কেয়ার, নট আ সোলো হোম কেয়ার গিভার ইন ফনিক্স। ফাইন, সো রেকমেন্ডেড, ও আমাকে ফাইনাল একটা রেকমেন্ডেড লিস্ট দিছে
use this clean final set. Home care agency, this is the standard primary for non-medical in-home care providers. And secondary key, elder care service, home health service agency and personal care service. এটা আমাকে দিছে ক্যাটাগরি, এগুলো আমাকে রিমুভ করতে হবে। ওকে, আচ্ছা এখন আমি ওকে বলবো ফাইন, নো প্রবলেম। এখন আমি ওকে বলবো যে আই নিড সার্ভিসেস ফর ইচ and every categories of this GBP. Make sure it perfectly aligns. এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। গুরুত্বপূর্ণ জিনিসটা কি? Aligns with the website. Remember the formula. ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 1 GBP service is equal to 1 website pages. এই ফর্মুলাটা অলওয়েজ মাথায় রাখবেন। সো এই ফর্মুলাটা কি দেখেন, এই যে সুন্দর করে দেওয়া আছে, এইটাকে বলা হয় কোর 30 প্ল্যান। সো কোর 30 প্ল্যানটা কি? কোর 30 প্ল্যানটা হচ্ছে আপনার ওয়েবসাইটে এক্স্যাক্টলি জিবিপি কে সাপোর্ট দেওয়ার মতো করে পেজেস থাকতে হবে। মনে আছে ক্লাসের শুরুতে, কোর্সের শুরুতে আমরা একটা লাইন বারবার বলছি, আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের গুগল মাই বিজনেস প্রোফাইলকে র্যাঙ্ক করানো, এবং গুগল মাই বিজনেস প্রোফাইলকে র্যাঙ্ক করাইতে আমাদেরকে হেল্প করে হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো আমাদের ওয়েবসাইট যে আমাদের হেল্প করবে, কখন হেল্প করবে? যখন আমাদের জিবিপির সাথে আমাদের ওয়েবসাইটটা পারফেক্টলি ম্যাচ করবে। দ্যাটস ওয়াই আমাদের এই অডিটটার কথা মনে আছে কিনা আমরা জানি না, আমরা কিন্তু এই অডিটে দেখছিলাম যে দেখেন আমাদের কিছু পেজেস আছে যেই পেজগুলো আমার অ্যালাইন করে না। যেমন ধরেন আমার জিবিপিতে একটা ক্যাটাগরি ছিল, মানে এখন যেহেতু এখন আমার জিবিপিতে ক্যাটাগরি কোনগুলা, এই যেগুলো আমার ক্যাটাগরি, দেখেন এই ক্যাটাগরিগুলো নিয়ে কোনো ডেডিকেটেড কোনো পেজ আমার ওয়েবসাইটে নাই। ক্যাটাগরিগুলো নিয়ে আমার কোনো ডেডিকেটেড কোনো পেজ নাই। তার মানে হচ্ছে আপনার জিবিপিতে আপনি যে ক্যাটাগরিগুলো অ্যাড করবেন, যে সার্ভিসেসগুলো অ্যাড করবেন, প্রত্যেকটার জন্য একটা ডেডিকেটেড পেজ থাকতে হবে। কিরকম? অনেকটা ঠিক এইরকম। অর্থাৎ আপনার হোম পেজটা হবে আপনার প্রাইমারি ক্যাটাগরি প্লাস সিটি নেম, এইটাকে টার্গেট করে। অর্থাৎ আপনার হোম পেজটা হবে ডেডিকেটেড ভাবে প্রাইমারি ক্যাটাগরিকে টার্গেট করে। ওকে, এরপরে আপনার অন্যান্য যে ক্যাটাগরিগুলো পেজ, সেই ক্যাটাগরিগুলো পেজ হবে আপনার কোর সার্ভিস। সেই ক্যাটাগরি পেজগুলো হবে আপনার কোর সার্ভিস, এন্ড আপনার জিবিপির যে সার্ভিসগুলা, সেই সার্ভিসগুলো হবে ডেডিকেটেড একটা সার্ভিস পেজ, এবং এই স্ট্রাকচারটা হবে অনেকটা ঠিক এরকম। অর্থাৎ আপনার জিবিপির যে ল্যান্ডিং পেজ, মানে ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজটা হবে প্রাইমারি ক্যাটাগরির জন্য, এবং ধরেন আপনার জিবিপি ক্যাটাগরি 1 সেটার জন্য আলাদা একটা ডেডিকেটেড পেজ, জিবিপি ক্যাটাগরি 2 এটার জন্য একটা ডেডিকেটেড পেজ, জিবিপি ক্যাটাগরি 3 এটার জন্য একটা ডেডিকেটেড পেজ, জিবিপি ক্যাটাগরি বা ক্রিটিক্যাল সার্ভিসের জন্য আলাদা ডেডিকেটেড পেজ। এখন দেখেন আমরা যেটা করছি আমরা সুন্দর করে আমাকে ও সাজেশন দিছে। দেখেন ও আমাকে এখানে কি করছে, ও আমাকে এই যে প্রাইমারি ক্যাটাগরির আন্ডারে দিছে, এভাবে দিছে। আমি না বললাম নো আই নিড লিস্ট অফ সার্ভিসেস ফর ইচ স্পেসিফিক ক্যাটাগরিজ। আচ্ছা এই দেখেন আমার ফাইনাল ক্যাটাগরি কোনটা, এই যে আমার ফাইনাল ক্যাটাগরি, এই যে দেখেন লিস্টটা আমাকে দিয়ে দিছে। যাব একটা নিউ ডক ফাইল, এখানে যাব, এই যে এখানে আমি রাখলাম। এই যে দেখেন জিনিসটা কেমন হলো তাহলে বুঝেন আমার ওয়েবসাইটটা কেমন হবে জানেন। এই যে আমার ওয়েবসাইট, এই যে আমি যে হোম পেজে যাই, বুঝেন হোম পেজে যাব, হোম পেজ এখানে কি লেখা, অ্যাঙ্কর ইন কম্পেনসেশন গাইডেড বাই কেয়ার, লেখাটা বোঝা যাচ্ছে না। ধর আমরা এটার দিকে যাই, এটার হোম পেজে যাই, এখানে কি লেখা, এটা দিয়ে বুঝাই, এটা সরাই ফেলতে হবে, এটা কোনো কাজের না। ওকে ফাইন, ওকে দেখেন এখানে কি লেখা, অ্যাঙ্কর্ড ইন কম্পেনসেশন গাইডেড বাই কেয়ার। এই যে এটা আমার হোম পেজ না, এই যে আমার হোম পেজ, এই হোম পেজের H1টা হবে হোম কেয়ার এজেন্সি। বুঝতে পারছেন স্ট্র্যাটেজিটা? বুঝছেন? এই যে আমার হোম পেজ, এই হোম পেজের H1টা হবে পেজ হোম কেয়ার এজেন্সি ইন ফনিক্স। বুঝছেন এবার? তার মানে কি? তার মানে হচ্ছে আমার হোম পেজটাকে আমি কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাইবো, জিবিপি এবং ওয়েবসাইট দুইটা পারফেক্টলি ম্যাচ করতে হবে। অর্থাৎ দুইটার মধ্যে একটা পারফেক্ট কানেকশন থাকতে হবে। কানেকশনটা কিভাবে হবে? আমার যদি 4টা ক্যাটাগরি থাকে জিবিপিতে, তাহলে 4টা ক্যাটাগরির জন্য 4টা ডিফারেন্ট পেজ থাকতে হবে। যদি আমার জিবিপিতে 20টা সার্ভিস থাকে, তাহলে 20টা সার্ভিসের জন্য 20টা ডেডিকেটেড সার্ভিস পেজ থাকতে হবে। তাহলে আমার প্রাইমারি ক্যাটাগরির জন্য আমার যে ডেডিকেটেড পেজটা, সেই পেজটা হবে আমার ল্যান্ডিং পেজ, মানে হোম পেজ। সেই হোম পেজের H1 হবে
বেস্ট হোম কেয়ার এজেন্সি ইন ফনিক্স। এইবার আমি এই প্রাইমারি ক্যাটাগরির আন্ডারে সার্ভিস অ্যাড করব, তাই না? কোনগুলো সার্ভিস অ্যাড করবো? এই যেগুলাকে সার্ভিস হিসেবে অ্যাড করবো, তাই না? এই যে কম্পেনিয়নশিপ কেয়ার, তারপরে হচ্ছে হোম মেকিং, পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট, রেসপাইট কেয়ার, মেডিকেশন রিমাইন্ডার, এই সবগুলাকে আমি কি করব? সার্ভিস হিসেবে অ্যাড করব। আচ্ছা, তো সার্ভিস হিসেবে যে আমি অ্যাড করব, এই অ্যাড করার পর এই আমার কম্বিনেশন কেয়ার এইটা নিয়ে আমার একটা ডেডিকেটেড পেজ থাকবে ওয়েবসাইটে। হোম মেকিং এইটা নিয়ে আমার একটা ডেডিকেটেড পেজ থাকবে। পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড পেজ থাকবে। বুঝতে পারতেছেন? আচ্ছা, এইবার আমার এই যে ক্যাটাগরি ইল্ডার কেয়ার সার্ভিস এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড পেজ থাকবে। আবার এটার আন্ডারে যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো নিয়ে একটা ডেডিকেটেড পেজ থাকবে। হোম হেল্প সার্ভিস এজেন্সি এটা নিয়ে একটা ডেডিকেটেড পেজ থাকবে, এবং এটার আন্ডারে যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো নিয়েও একটা একটা করে ডেডিকেটেড পেজ থাকবে। পার্সোনাল কেয়ার সার্ভিস এটা নিয়ে একটা ডেডিকেটেড পেজ থাকবে, এবং এটার আন্ডারে যতগুলো সার্ভিস আছে সবাইকে নিয়ে একটা করে ডেডিকেটেড পেজ থাকবে। তাহলে ওয়েবসাইটের ওভারঅল স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে? ওয়েবসাইটের ওভারঅল স্ট্রাকচারটা দাঁড়াবে, কেউ যদি মাউসটা এখানে আওয়ার সার্ভিসে হোভার করে, প্রথমে 4টা পেজ ওপেন হবে, 4টা পেজ ওপেন হবে, এবং ওই 4টার আন্ডারে এরকম 5টা, 6টা, 3টা, 4টা করে ড্রপ ডাউন বের হবে। বুঝতে পারছেন স্ট্রাকচারটা? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। পারফেক্ট। জি এইটাকে বলে 430 প্ল্যান। এখন এই যে আপনাদের যে কনফিউশন আমি ক্লাসের শুরুতে দূর করে দিলাম যে ভাই লোকাল এসইওতে ওয়েবসাইটটা জানতে হয়, তো আমি তো জিবিপি অপটিমাইজেশন আপনাদেরকে শিখাই দিছি, এখন আপনারা তো এটা পারেন না। তো আপনারা একটা ওয়েব ডেভেলপারকে হায়ার করতে পারেন যে ভাই তুমি আমার এইভাবে ডিজাইন করে দাও। বুঝতে পারছেন? তুমি এইভাবে ডিজাইন করে দাও। যেমন আমি আমার স্টুডেন্টকে আমি এই ওয়েবসাইটের এই বেসিক জিনিসপত্রগুলো আছে এগুলো দেখাই দিছি, মোটামুটি করতে পারবে। এখন আপনি এটা ফ্রিতে ইউটিউবে দেখে করতে পারবেন, বা একটা ডেভেলপারকে হায়ার করেও করতে পারবেন। কারণ এই জিনিসটা যে পেজ ক্রিয়েট করা বা এগুলো মানে ওয়েবসাইটের অন পেজ করা, এটা আবার একটু ডিফারেন্ট জিনিস। আপাতত যেহেতু আপনি জানেন না, সেহেতু আপনাকে একটা ডেভেলপারের হেল্প নিতে হবে, মানে একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তারা বলে দিলেন যে ভাই তুমি এইভাবে পেজগুলো আমার ক্রিয়েট করে দাও, সে পেজগুলো ক্রিয়েট করে দিবে, আপনি ওই অনুযায়ী কন্টেন্ট দিয়ে কাজ চালাই দিবেন। এইভাবে যদি আপনি জিবিবির সাথে পারফেক্টলি ওয়েবসাইট ম্যাচ করে পেজ ক্রিয়েট করেন, ইউ উইল জাস্ট ক্র্যাশ ইউর কম্পিটিটরস, এন্ড ইটস একটা প্রুভেন মেথড। এটা একদম প্রুভেন। আমার যতগুলো ক্লায়েন্ট আছে এখন বর্তমানে রানিং আছে, আমি যে লন্ডন বেস যেই এজেন্সিতে আমি এখন যেটা আছি, আমরা আমাদের এজেন্সির জন্য আমরা সেম স্ট্র্যাটেজি ফলো করি। সো ইটস এ প্রুভেন স্ট্র্যাটেজি, এখানে কোনো ধরনের কোনো দুই নাম্বারই নেই। বুঝতে পারছেন? ইউ ক্যান জাস্ট ব্লাইন্ডলি ফলো দিস। আচ্ছা, তাহলে এখন আমাদের কিন্তু শেষ হয় নাই, ওয়েট। আচ্ছা, এখানে কিন্তু বলে রাখা ভালো, এই যে কম্পেনিয়নশিপ কেয়ার বা ধরেন এই যে রেসপাইট কেয়ার, এই রেসপাইট কেয়ার নিয়ে যে ডেডিকেটেড পেজটা আপনি ক্রিয়েট করবেন, ওইটার H1 কিন্তু এটা হবে রেসপাইট কেয়ার ইন ফনিক্স। মনে থাকে জানো? এটা এবার মানে বলে দিলাম, পরে আবার ভুলে ফেলেন না। তার মানে প্রত্যেকটা সার্ভিসের জন্য যে সার্ভিস পেজগুলো ক্রিয়েট করবেন, সেগুলোর H1 অবশ্যই ওই সার্ভিস পেজের নাম প্লাস লোকেশন হইতে হবে। এবার দেখেন তো এই গ্রাফটা ভালো মতো বুঝতে পারেন কিনা। এই দেখেন, আমার হোম পেজটা হবে ল্যান্ডিং পেজ, আমার ক্যাটাগরির আন্ডারে সার্ভিসগুলা, আর এগুলো হচ্ছে সাপোর্টিং কন্টেন্ট। বলতে বোঝায় আমার ওই জিবিপি কে সাপোর্ট দেওয়ার জন্য আমি কিছু ব্লগ পাবলিশ করব, এগুলাকে বলছে সাপোর্টিং কন্টেন্ট। এবং এই সাপোর্টিং কন্টেন্টে পিপল অলসো আস্ক, এই ধরনের জিনিসপত্রগুলো থাকবে। ওকে, আচ্ছা, এইবার আমরা কি করব? আমরা সুন্দর করে এই যে একটা করে কি করব, একটা করে জানেন যে হোম কেয়ার এজেন্সি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে ওই অডিট ফাইলে নিয়ে যাব। অডিট ফাইলে নিয়ে গিয়ে আমি এই যেখানে দিয়ে দিব যে আমার প্রাইমারি ক্যাটাগরি, এইটা হোম কেয়ার এজেন্সি। সো আমার এই যে এখানে দিয়ে দিব রেকমেন্ডেড প্রাইমারি ক্যাটাগরি, কি এইটা হোম কেয়ার এজেন্সি, এটা দিয়ে দিলাম। তারপরে রেকমেন্ডেড অ্যাডিশনাল ক্যাটাগরি কোনগুলা, সেগুলো দিয়ে দিব। সেগুলো কি আমি একে সুন্দর করে এখানে বসাই দিব, আর ক্লায়েন্ট অ্যাপ্রুভ করবে। এরপরে আমার সার্ভিস এরিয়া, এখন আমি ক্লায়েন্টে ওরও তো আমি লোকেশন দিয়ে রাখছি, আর আমি বলবো গিভ মি 20 সার্ভিস এরিয়াস ফর দিস জিবিপি। মনে রাখতে হবে, এই যে 20 সার্ভিস এরিয়া দিবে না, এই 20টা সার্ভিস এরিয়ার জন্য আমি 20টা লোকেশন পেজ ক্রিয়েট করব। 20টা সার্ভিস এরিয়ার জন্য আমি 20টা লোকেশন পেজ ক্রিয়েট করব। বুঝতে পারছেন? একজন প্রশ্ন করছিল না যে ভাই র্যাঙ্ক পাওয়ার পর যদি র্যাঙ্ক হারায় যায়, এই যে আপনি ক্লায়েন্টকে যে মান্থলি সার্ভিস অফার করবেন না, এই মান্থলি সার্ভিস মানে কি? আপনি কি 300 পেজ, 400 পেজ, 250 পেজ, 200 পেজ একদিনে ক্রিয়েট করবেন না। একদিনে ক্রিয়েট করলে স্প্যাম হয়ে যাবে। প্রথম মাসে আপনি 30টা পেজ ক্রিয়েট করলেন, পরের মাসে আরো 30টা, পরের মাসে আরো 30টা, এভাবে ক্লায়েন্টকে কি করবেন? মান্থলি সার্ভিস দিবেন। লোকাল এসইওর এইটাই হচ্ছে মজা। আপনি লেজিট সার্ভিস দিতে পারলে ক্লায়েন্টকে চোখ বন্ধ করে 1 বছর সার্ভিস দিতে পারবেন। এবং মিনিমাম চার্জ করবেন $1000 থেকে $1500।
ফ্রিল্যান্সারদের মূল ভিউতে ওটা থাকে ভাই, কারণ আমি তো তখন থাকবো ওর কাজ আমি। এখন ওই যে একজন বললেন না ভাই র্যাঙ্ক হারাই গেলে কি হবে, এই যখন আপনি কন্টিনিউয়াসলি ডেডিকেটেড সার্ভিস পেজ ক্রিয়েট করতে থাকবেন, কন্টিনিউয়াসলি ডেডিকেটেড লোকেশন পেজ ক্রিয়েট করতে থাকবেন, কন্টিনিউয়াসলি ডেডিকেটেড ব্লগ পাবলিশ করতে থাকবেন, অটোমেটিক গুগল থেকে আপনার কি আসবে, অথরিটি আসবে, এবং অন্যান্য যে পেজগুলো ক্রিয়েট করতেছেন ওই পেজগুলোর জন্য ট্রাফিক আসবে, ওই পেজগুলো থেকে আপনার পটেনশিয়াল কাস্টমার আসবে, ক্লায়েন্ট হ্যাপি হয়ে যাবে। ধরেন এখন আছে 10টা সার্ভিস পেজ, 10টা সার্ভিস থেকে সে মাসে 3টা কল পায়, পরের মাসে আপনি আরো 10টা ক্রিয়েট করলেন, তাহলে 20টা হইলো। ধরেন 20টা থেকে সে কল পাওয়া শুরু করলো 4টা, পরের মাসে আরো 10টা ক্রিয়েট করলেন 30টা, 30টা থেকে সে 7টা কল পাইলো, তাহলে ক্লায়েন্ট কি দেখবে না যে মান্থ বাই মান্থ তার কল সংখ্যা বাড়তেছে, তাহলে সে কি আপনার টাকা দিবে না? 100%। আপনি যদি এইভাবে ক্লায়েন্টকে ভাই বুঝাইতে পারেন, ইমপ্রেস করতে পারেন, ক্লায়েন্ট আপনাকে টাকা দিতে একবারও ভাববে না, একবার ভাববে না। আমি কিভাবে ক্লায়েন্টের হুক করি দেখেন, মানে কিভাবে ক্লায়েন্টের হুক করি, একদম লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশন। এটা আমি আমার পেট বেচারা দেখাই না, আপনাদেরকে শুধু দেখাইলাম। তো সে হচ্ছে আমার, ওর সাথে আমি আগে কাজ করছি, ও আমাকে হুট করে একটা কাজ করার পর আমি ওরা প্ল্যান দিছিলাম। আমি সবসময় বলি ইনভেস্টমেন্ট প্ল্যান, আমি সবসময় ক্লায়েন্টদেরকে ইনভেস্টমেন্ট ওয়ার্ডটা ইউজ করি, ওর সাইকোলজিতে এভাবে আমি বোঝানোর চেষ্টা করি, দেখো তুমি এটা ইনভেস্ট করতেছো। সো লাস্ট মেসেজ ছিল ফেব্রুয়ারি 15 তারিখে, বাট ও আর কোনো রেসপন্স করে নাই। মার্চের 26 তারিখে সে সরাসরি এসে আমার একটা $40 একটা অর্ডার প্লেস করছে আমার গিগে। পরে আমি বললাম হাই, থ্যাঙ্কস ফর প্লেসিং দ্য অর্ডার এন্ড কিপিং ইউর ট্রাস্ট অন মি। দেন আমি বললাম যে ক্যান উই হ্যাভ আ কুইক মিটিং টু ডিসকাস ইউর গোলস এন্ড প্ল্যান। মানে ও আমাকে কোনো কথাবার্তা না বলে অর্ডার প্লেস করে দিচ্ছে। আচ্ছা, তারপর ও আমাকে রেসপন্স করছে প্রায় আধা ঘন্টা পর যে আই এম স্টাক এট ওয়ার্ক বাট বেসিক্যালি আই এম ট্রাইং টু রেপ্লিকেট দিস ওয়েবসাইট অন উইক্স। সো ও আসলে গো হাই লেভেলে একটা ওয়েবসাইট, একটা দামি ওয়েবসাইট মতন বানাইছে। ও বলতেছে উইক্সে আমার এই ওয়েবসাইটটা রেপ্লিকেট করে দাও, মানে সেম টু সেম ওয়েবসাইট ক্রিয়েট করে দাও, এন্ড I want some SEO done, মানে আমার কিছু একটা বেসিক SEO অপটিমাইজ করে দিবা। পরে আমি বললাম ওকে, নো প্রবলেম, আই এম অলওয়েজ হিয়ার ফর ইউ। However, I can replicate the site and even I can even দুইবার হয়ে গেছে, I can do a better design। মানে আমি বললাম তোমার এই সাইটটাকে আমি রিডিজাইন করতে পারবো, এমনকি আমি এটার একটা বেটার ডিজাইন করতে পারবো। ট্রাস্ট মি, আমি উইক্সের ডিজাইন পারি না, আমি উইক্সের ডিজাইন পারি না, আমার টিম মেম্বার আছে সে করে। কিন্তু মনে রাখতে হবে ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, খুবই কনফিডেন্টের সাথে ক্লায়েন্টকে বলতে হবে ইয়েস তুমি ঠিক জায়গায় আসো, এটা আমি করে দিতে পারবো। ওকে, তারপর আমি বললাম I got you, I'll take care of it। ও বলল দ্যাটস উড বি গ্রেট। এখন তাকে আমি সুন্দর করে বুঝাই বললাম, বাবা দেখো তুমি যে আমারে $40 অর্ডারটা প্লেস করছো, এটা তো একটা মানে জাস্ট বেসিক এসইও অপটিমাইজেশন, কিন্তু একটা ওয়েবসাইট নতুন করে ক্রিয়েট করা এটা তো $40 পসিবল না। পরে আমি তাকে বুঝাইলাম ইট নিডস আ লট অফ ওয়ার্ক অন উইক্স, ফিক্স অল দ্য ফাংশনালিটি উইথ সুপার ফাস্ট স্পিড এন্ড মোবাইল অপটিমাইজেশন। একটা সিক্রেট ফর্মুলা অলওয়েজ মাথায় রাখবেন, যখন আপনি ক্লায়েন্টকে আপনার সার্ভিস সম্পর্কে বলবেন সবসময় বাড়ায় বলবেন, এমন ভাবে সুগার কোটিং করবেন মনে হবে যে আপনার সার্ভিসটা অনেক বেশি প্রিমিয়াম। আমি কিন্তু জাস্ট একটা সিম্পল লাইনে বলতে পারতাম যে ভাই দেখো তোমার ওয়েবসাইটটা রিক্রিয়েট করাটা বা রিডিজাইন করাটা একটু টাফ জব, কিন্তু আমি কি বলছি সকল ফাংশনালিটি ফিক্স করা, সুপার ফাস্ট স্পিড করা, মোবাইল অপটিমাইজ করা, মানে ক্লায়েন্টকে ফিল করাইতেছি দেয়ার ইজ এ লট অফ টাস্ক। ও বলতেছে হোয়াট উড বি দ্য কস্ট বি। দেন আমি তাকে বললাম দেখো ইট উইল বি অ্যারাউন্ড 8 to 10 পেজেস ওয়েবসাইট। সো আমার আসলে 7 দিন সময় লাগবে, প্লাস আমার এসইও লাগবে, আমি তোমার বেসিক এসইওটা করে দিব, কন্টেন্টগুলো লিখে দিব, আমাকে $400 দিতে হবে। এটা বলার পর আমি তাকে সুন্দর করে আমার একটা উইক্সের ক্লায়েন্ট যার কাজ আমি করতেছি তার একটা স্ক্রিনশট দিলাম যে লাস্ট 1 মাসে তার আমরা এই রেজাল্ট আনতে পারছি। মনে রাখতে হবে এটা একটা ক্লায়েন্টের হুক করার জন্য বা ক্লায়েন্টকে অর্ডারে কনভার্ট করার জন্য ব্যাপক একটা ভূমিকা পালন করে যদি আপনি প্রিভিয়াস কোনো ওয়ার্ক স্যাম্পল আপনার প্রপোজালের সাথে অ্যাড করতে পারেন। প্রপোজাল মিন্স সেটা ইমেল হইতে পারে, আপওয়ার্ক প্রপোজাল হইতে পারে, ফাইবারে কমিউনিকেশন হইতে পারে। অলওয়েজ ট্রাই করবেন একটা পোর্টফোলিও বা প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল অ্যাড করে দেওয়ার জন্য। যেমন ধরেন আমি আপওয়ার্কে যখন বিট করি, আমি আমার প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল প্লাস আমার ক্লায়েন্টের প্রিভিয়াস যে রেজাল্ট সেইগুলা আমি লুম ভিডিও কইরা আমি সেই আপওয়ার্ক প্রপোজালে অ্যাড করে দিই। আমার আপওয়ার্ক প্রপোজালটা ডিফারেন্টটাই অন্যরকম। সো দেখা যায় যে আমি যদি 5টা প্রপোজালে বিট করি আল্লাহর রহমতে 4টায় আমি রেসপন্স পাই অন এভারেজ। আমার কাছে মনে হয় না খুব কম, খুব বেশি মানুষ এরকম রেসপন্স পায়। আচ্ছা ওকে, এরপরে আমি ওকে বললাম দেখেন ও আমাকে কি বলছে, দেখেন এখানে আমি ট্রিক্সটা খাটাইছি। দেখেন ও বলতেছে আমি যখন বলছি $400 কথা, ও বলছে and if I just wanted to be a simpler website, basically just a landing page with ability for customer to contact me and maybe fill out a form to inquire about services, what would be cost। অর্থাৎ ক্লায়েন্ট এখানে বলতেছে দেখো তুমি যেভাবে বলতেছো এইভাবে আমার দরকার নাই, আমার একটা সাদামাটা একটা ওয়েবসাইট বানাই দাও, একটা ল্যান্ডিং পেজ যেখানে এসে আমার কাস্টমাররা একটা ফর্ম ফিল আপ করতে পারবে, দ্যাটস ইট। এখন বলো এটা কস্ট কত। এই মোমেন্টে আমি শিওর হয়ে গেছি ক্লায়েন্ট কনভিন্স যে আমার সার্ভিসটা নিবে। তাকে বুঝাইতে হবে ভাই তুমি জাস্ট ল্যান্ডিং পেজ ক্রিয়েট কইরো না,
তুমি নিলে ভালো জিনিসটাই নাও। কিভাবে তাকে বুঝাইলাম, আমি ওকে বললাম জাস্ট গিভ মি 1 মিনিট, লেট মি শো ইউ ওয়ান থিং। আমি তখন তাকে সুন্দর করে একটা ভিডিও বানাই দিলাম, সুন্দর করে একটা ভিডিও বানাইলাম। দেখেন তো এখানে কি লেখা, বলেন তো এখানে কি লেখা? স্পেসিফিক পেজ ফর স্পেসিফিক সার্ভিস, স্পেসিফিক পেজ ফর স্পেসিফিক লোকেশন, ডেডিকেটেড ব্লগ সেকশন। মাত্র বললাম না? এখানে কি লেখা? উইল ক্রিয়েট সেপারেট পেজেস ফর ইচ সার্ভিস, ইচ লোকেশন। সুন্দর করে আমি তাকে একটা ভিডিও করে বলে দিলাম, সুন্দর করে একটা ভিডিও, কোনো মেসেজ দিই না কিন্তু ভিডিও। দ্যাটস ওয়াই আমি বারবার বলি ইংলিশটা শিখেন, নিজে ক্লায়েন্টকে কনভিন্স করা শিখেন, নিজে ক্লায়েন্টকে আপনার মিটিং এ আপনি কিছুই বলতে না পারেন বা ট্রাই করেন নিজে করার জন্য। যে বাটপার আপনার মিটিং করে দিবে, সে আসলে আপনার যে কত বড় ক্ষতি করতেছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনার ড্রিম যদি থাকে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করা, নিজের এজেন্সি দ্বারা করানো, আপনার আসলে নিজের ওই অ্যাবিলিটি তৈরি করতে হবে ভাই। অ্যাট লিস্ট 3 মিনিটের একটা ভিডিও বানায় ক্লায়েন্টকে এক্সপ্লেন করা আপনার স্ট্র্যাটেজি সম্পর্কে। এই যে দেখেন, এই যে আমরা যে স্ট্র্যাটেজিটা তৈরি করলাম, এই যে স্ট্র্যাটেজিটা, এটা যদি আপনি নিজে ভিডিওতে এক্সপ্লেন করতে না পারেন, এই ভিডিওটা যদি আমি না পাঠাইতাম, ক্লায়েন্ট অনবোর্ড হইতো না, $400 অর্ডারটা প্লেস করতো না। তো দ্যাটস ওয়াই প্লিজ আপনারা কেউ এই ধরনের ফাঁদে পা দিয়েন না। আপনি যদি মনে করেন অমুক জায়গায় ভর্তি হইলে, অমুক ভাইয়ের কোর্স করলে বা তমুক ভাইয়ের সাথে ভালো সম্পর্ক থাকলে আমার বায়ার মিটিং করে দিবে আর আমি আমার ক্যারিয়ার দ্বারা করাতে পারবো, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি দরকার হলে 6 মাস অর্ডার পাবেন না, 6 মাস ক্লায়েন্টের কাজ করার আপনার দরকার নাই, কিন্তু নিজে নিজে শিখেন, নিজে নিজে শিখেন। অ্যাটলিস্ট 3 মিনিট আপনার স্ট্র্যাটেজিটা এক্সপ্লেন করে ভিডিও বানাতে শিখেন। প্রতিবন্ধীর মতন বায়ার মিটিং এ চুপচাপ বসে থেকে আরেকজনকে দিয়ে মিটিং করেন না। এটা করলে আপনার ভাই জীবনে আপনি ভালো কিছু করতে পারবেন না, জীবনে কিছু করতে পারবেন না। আর যে আপনার মিটিং করে দিচ্ছে সে আসলে আপনার ক্ষতি করতেছে। সে আপনার ওই যে ক্লায়েন্ট পাওয়ার এই ভিডিওগুলা তার ফেসবুক পেজ, ইউটিউবে ছেড়ে দিয়ে তার নিজের ব্র্যান্ডিং করতেছে, তার কোর্স সেল করতেছে, আপনার লাভ হইতেছে 0। সো প্লিজ ডোন্ট ডু দিস। আমার কথাগুলো শুনতে অনেক খারাপ লাগতে পারে, তিতা লাগতে পারে, কিন্তু এটা আপনাকে এটা মানতে হবে। এখন দেখেন, পাঠাইলাম ভিডিও পাঠানোর পর তাকে আমি দেখেন সুন্দর করে কিভাবে পাম্পটি মারতেছি, বলতেছি ডু নট কনসিডার ইউর ওয়েবসাইট জাস্ট এ ল্যান্ডিং পেজ। ও বলতেছে কি ভাই আমার একটা ল্যান্ডিং পেজ লাগবে, মানে একটা ল্যান্ডিং পেজ হলে হবে। আমি বললাম ভাই তুমি এটাকে জাস্ট একটা ল্যান্ডিং পেজ হিসেবে কনসিডার করো না, a simple investment can bring you 10x return। দেখেন আমি তারে কি দেখাইতেছি, আমি তারে বলতেছি না ভাই তোমার ওয়েবসাইট আমি সুন্দর করে বানাই দিব, হ্যাং করবো ত্যান করবো, আমি তাকে তার লাভটা দেখাইতেছি, তার প্রফিটটা তাকে দেখাইতেছি। ভাই তুমি এই সিম্পল একটা ইনভেস্টমেন্ট, এই $400 কে আমি একদম সিম্পল বানাই ফেলছি, বলতেছি সিম্পল ইনভেস্টমেন্ট তোমাকে 10x রিটার্ন দিয়ে দিবে। এরপর আমি তাকে একটা প্রুফ দিছি, এই দেখেন তো যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাইলাম সেম ওয়েবসাইট আমরা ক্লায়েন্টকে পাঠাইছি, যে দেখো এটা আমার আরেকটা ক্লায়েন্ট, তার জন্য আমরা কি করছি, আমরা এইভাবে ওয়েবসাইট ক্রিয়েট করছি। এরপর তাকে বলছি দেখো বাবা তুমি তো প্রতি সপ্তাহে ওয়েবসাইট ক্রিয়েট করবে না, প্রতি মাসে মাসে একটা করে ওয়েবসাইট ক্রিয়েট করবে না, তুমি তো একটা ওয়েবসাইট একবারই ক্রিয়েট করবা যেটা তোমাকে 2-3 বছর সার্ভিস দিবে। and this is the best way to get the best SEO result। এরপর আমাকে বলতেছে থ্যাংক ইউ, আই উইল ক্যাচ দ্যাট এন্ড লুক এভরিথিং ওভার when I get a moment। তার মানে কি ক্লায়েন্ট 50-50 ওটা না। এখন এই মুহূর্তে আপনি হলে কি করতেন, আপনি বলতেন কি বলতেন বলেন তো, এই মুহূর্তে আপনি হলে কি বলতেন? এই মুহূর্তে বলতাম যে তাহলে আপনি একটু ভেবে সিদ্ধান্ত নিয়ে আমাকে পরে জানান। এক্স্যাক্টলি, সবাই এটা বলছে, আমিও প্রথমে এটা বলছি। তারপরের লাইনে দেখেন আমি কি বলছি, তারপরে না বলছি শুড আই ক্রিয়েট আ ক্লিয়ার ওয়েবসাইট স্ট্রাকচার ফর ইউ এন্ড সেন্ড ইউ দ্য পিডিএফ সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট হাউ উই আর গোয়িং টু ক্রাশ আওয়ার কম্পিটিটরস। এখানে আপনার আমার পার্থক্য। অর্থাৎ আমি যদি ক্লায়েন্টকে ছেড়ে দিতাম যে ভাই তুমি চিন্তা করো আমার জানাও, ও আর আমার জানাইতো না। আমি তাকে বললাম, তাকে আমি আরেকটা অপশন দিলাম যে ভাই আমি তোমাকে একটা সুন্দর পিডিএফ বানাই দিই, আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, আমাদের প্ল্যানটা কি। এ দেখেন ও কি বললো, ঠিক আছে পাঠাও, ইট উইল বি হেল্পফুল। আমি সুন্দর করে এই পিডিএফটা পাঠিয়ে দিলাম। এটা তাহলে কি তার জন্য বোঝাটা আরো ইজিয়ার হয়ে গেল না? দেখেন পুরো মার্ক করে সুন্দর করে কালার করে এক্সাম্পল দিয়ে, এই দেখেন একটা এক্সাম্পল দিছি যে এই যে think of Google like a matchmaker, it wants a pair of homeowners specific problem with most qualified local expert. Right now most of your competitors just have one page that lists all our services. We are building digital storefront by giving single service like ice dam removal, and every single city Saragota its own dedicated page. We make Google's job incredibly easy। কেন? কারণ কেউ যখন ক্লিফটন পার্ক থেকে সার্চ করবে ডায়ার ভেন্ট ক্লিনিং, গুগল উইল সি দ্যাট ইউ হ্যাভ এ ডেডিকেটেড এক্স্যাক্টলি সার্ভিস অন দ্যাট স্পেসিফিক টাউন। এবার সুন্দর করে তাকে পিডিএফটা দিলাম, দেখেন কি হলো, এই যে আমি তাকে বললাম আই এম সেন্ডিং ইট ইন 30 মিনিটস। এই পুরো পিডিএফটা আমি ক্লাসে আমার স্টুডেন্টদের নিয়ে তৈরি করছি, তৈরি কইরা তারপরে দেখেন 30 মিনিট পার হয়ে গেছে। আপনারা হলে কি করেন, চুপ করে বসে থাকেন, আমি বসে থাকি নাই। 30 মিনিট পার হয়ে যাওয়ার পর দেখেন 27 বলছি, 11:08 বলছি আমাকে আরো 20 মিনিট টাইম দাও, আই এম অডিটিং ইউর কম্পিটিটরস। এটা বলছি আসলে স্টুডেন্টদের নিয়ে বানাচ্ছিলাম, তো তাদেরকে প্রশ্ন করছিলাম যেটা টাইম বেশি লাগতেছিল, ওদেরকে একটু বকাঝকা করতেছিলাম যেটা পারেন না কেন ওদেরকে দেখাইতেছিলাম যেটা টাইম লাগতেছিল লাইভ ক্লাসে। তো তারপর বললাম যে আমাকে আর 20 মিনিট টাইম দাও। তারপর বলছে ঠিক আছে টেক ইউর টাইম। দেন আমি এই যে 37 পেজ ওয়েবসাইট আর্কিটেকচার তাকে পাঠিয়ে দিলাম, এই যে পিডিএফটা, সেম পিডিএফ যেটা আপনাদেরকে দেখাইলাম, দেখছেন সেম পিডিএফ পাঠিয়ে দিলাম। দেখেন এবার কি বলছে, দেখেন
এই যে তারপর দেখেন কি বলছি, দিস উইল গিভ আস অ্যাবসোলিউট টপিক্যাল অথরিটি টু ডমিনেট গুগল ম্যাপস। এই যে এরপরে বলছে দেখো, আই উডেন্ট এবল টু ইনক্লুড এনি অ্যাডিশনাল সার্ভিসেস অ্যাজ ইউ অনলি প্রোভাইড, মানে ও বলতেছে যে তুমি যে অ্যাডিশনাল সার্ভিসগুলো অ্যাড করছো এগুলো আমি আপাতত অ্যাড করবো না, যেমন ওয়াটার ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে উইন্টার প্রপার্টি, এগুলো আপাতত আমি অ্যাড করবো না। ওকে, এরপরে দেখেন পরের লাইন কি, হাউ ডু ইউ মুভ ফরওয়ার্ড উইথ গেটিং দ্য ওয়েবসাইট সেটআপ। আমি বললাম নো প্রবলেম, দিস ইজ জাস্ট এ প্রপোজাল, উইল রিমুভ দ্য পেজেস দ্যাট ডোন্ট অ্যালাইন উইথ ইউর রিকোয়ারমেন্ট। সুন্দর করে বললাম, দেন বললাম অল আই নিড ইউর উইকস অ্যাক্সেস টু স্টার্ট দ্য প্রজেক্ট, আই ক্যান স্টার্ট ফ্রম টুডে। পরে বললো শুড বি অল সেট, গ্রেট, শুড আই সেন্ড ইউ দ্য ইনভয়েস নাও, ইয়েস, হিয়ার ইজ দ্য কাস্টমার অফার, ডান। দেখছেন দেখছেন কিভাবে একটা ক্লায়েন্টকে, যে ক্লায়েন্ট শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ বানাতে চাইছিল, তারা কিভাবে কনভার্ট করলাম, কিভাবে বুক করলাম, জাস্ট ওর ব্রেনে ইম্প্যাক্ট ফেলে।